শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা এই রসায়ন বিজ্ঞানের চতুর্থ পর্বে তোমাদেরকে দেখাবো পদার্থের গঠন অধ্যায়ের অনুশীলনের সমাধান। অনুশীলনীতে বহু নির্বাচনী আছে এবং সৃজনশীল আছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এখানকার বহু নির্বাচনী এবং সৃজনশীলের সমাধান দেখাবো। তোমরা আমার সাথে যুক্ত থাকো। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে জেড একটি মৌল যার প্রোটন সংখ্যা 111 এবং ভর সংখ্যা 11 এবং ভর সংখ্যা 252, তাহলে নিচের কোনটি দ্বারা পরমাণুটি প্রকাশ করা যায় সেটা এখানে আমরা জানি। আমরা সোডিয়াম থেকে দেখেছিলাম যে সোডিয়ামের ক্ষেত্রে আমাদের কি দেখা গিয়েছিল যে এখানে সোডিয়ামের ভর সংখ্যা ছিল 23 এবং সেটা উপরে বাম পাশে ছিল এবং সোডিয়ামের পারমাণবিক সংখ্যা ছিল 11 এবং সেটা নিচে ছিল। ঠিক আছে, এভাবে। তাহলে সেই হিসাবে যেহেতু প্রোটন সংখ্যা 11 মানে এটা হচ্ছে তোমার জেড, তথা এটা পারমাণবিক সংখ্যা। আবার ভর সংখ্যা হচ্ছে এ, এটা হচ্ছে ম্যাস এবং সেটা হবে ভর সংখ্যা বড় হবে উপরে। তাহলে এখানে 252 ভর সংখ্যা, এটাতে দেখা যাচ্ছে গ নম্বরে, এবং 111 সেটা হচ্ছে কি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তাহলে সঠিক উত্তর হবে কি গ নম্বর। আচ্ছা, 2 নং প্রশ্নে আমাদেরকে বলছে এক্স মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে। এখানে এক্স যে কোনো মৌল হতে পারে বা একটা প্রতীকী অর্থে ব্যবহার হয়েছে। তো এক্স মৌলটির দুটা আইসোটোপ দেখা যাচ্ছে, একটা হচ্ছে 1 নম্বর আইসোটোপ, একটা হচ্ছে 2 নম্বর আইসোটোপ। আচ্ছা, 1 নম্বর আইসোটোপের যে পরিমাণটা আছে সেটাকে ফি দ্বারা প্রকাশ করা হবে, আর তার শতকরা পরিমাণকে এম দ্বারা প্রকাশ করা হবে। কেমন? আচ্ছা, আর 2 নং আইসোটোপের এটাকে কিউ দ্বারা প্রকাশ করা হবে এবং তার শতকরা পরিমাণকে এন দ্বারা প্রকাশ করা হবে। তাহলে সূত্রটা কি? সূত্রটা ছিল আমাদের এখানে যে আমরা আগে সূত্রটা পড়েছি, আর সেখানে সূত্রটা ছিল এরকম, একটু সবাই লক্ষ্য করো। সূত্র ভাগ 100 এটা হচ্ছে সূত্র। পারমাণবিক ভর বের করার জন্য এটা হচ্ছে সূত্র। অর্থাৎ তুমি আইসোটোপ প্রথমটার আইসোটোপের পরিমাণ এবং শতকরা পরিমাণকে গুণ করবে, তারপর দ্বিতীয়টাকে গুণ করবে, করে গুণফল দুটোকে যোগ করে 100 দ্বারা ভাগ করলে যেটা হবে সেটা উত্তর। তো সেই হিসাবে আমরা যদি এখানে হিসাবটা করি ক্যালকুলেটরের সাহায্যে, তাহলে আমাদের সেখানে রেজাল্ট আসবে 152। এবং কিভাবে রেজাল্টটা 152 আসবে আমি তোমাদেরকে সূত্র সাহায্যে সেখানে দেখিয়েছি। সূত্রটাকে তোমরা প্রয়োগ করে দেখতে পারো। আচ্ছা, এবারে আমরা আসি 3 নং প্রশ্নে। একটি মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর যদি এত গ্রাম হয় তবে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে। আবার আপেক্ষিক পারমাণবিক ভর বের করার জন্য কার্বন 12 পরিমাণ দিয়ে এখানে প্রকৃত ভরকে ভাগ করতে হবে। আচ্ছা, তো এটার একটা মান আছে, আমি তোমাদেরকে মানটা একটু দেখাচ্ছি। এই যে দেখো সূত্রটা, এটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর সূত্র হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর ভাগ একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12/1 তো এটার মানও এখানে দেয়া আছে, লক্ষ্য করো, এই মানটা এখানে দেয়া আছে। এই মান দিয়ে কার্বনের এই অংশের কার্বন আইসোটোপ, তাহলে কার্বন 12 আইসোটোপের এই মান দিয়ে ওই যে মৌলের যে পরমাণুর ভর আছে সেটাকে আমরা ভাগ করব। অর্থাৎ কোনটা? সে মানটা হচ্ছে 4.82 10⁻23 কে আমরা যদি কার্বন 12 আইসোটোপের এই মানটা দিয়ে ভাগ করি, তাহলে আমাদের ক্যালকুলেটরের সাহায্যে যখন আমরা করব তখন সেখানে আমাদের রেজাল্ট আসবে 27। কত আসবে? 27। এই জন্য 3-এর উত্তর হচ্ছে এই প্রশ্নটা গ, এই মানটা। আচ্ছা, এখানে 4 একটা মৌল দিয়েছে অ্যালুমিনিয়ামের এই অংশে 27, এই অংশে 13 আছে। আমাদেরকে বলতে হচ্ছে সেখানে যে প্রোটন সংখ্যা 13 এটা সঠিক কিনা। তো আমরা জানি অ্যালুমিনিয়ামের মানে মৌলের বাম পাশের নিচে থাকবে পারমাণবিক সংখ্যা, এবং পারমাণবিক সংখ্যা জেড তথা সেটা প্রোটন সংখ্যা। কোন মৌলের প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। পারমাণবিক সংখ্যা যত হবে প্রোটন সংখ্যা তত হবে। তাহলে এটা সঠিক। আচ্ছা, এরপরে আছে ভর সংখ্যা 27। যেহেতু বামে উপরে 27 আছে এবং এখানে ভর সংখ্যা উল্লেখ থাকে, সুতরাং এটাও কি সঠিক, 1 আর 2 সঠিক। আবার ইলেকট্রন সংখ্যা উল্লেখ করছে 10। এখন আমরা জানি কোন মৌলের প্রোটন সংখ্যা যত হবে তার ইলেকট্রন সংখ্যা তত হবে, কেননা পরমাণু আধান নিরপেক্ষ।
চার্জ নিরপেক্ষ, তার ইলেকট্রন আর প্রোটন সমান থাকে। তো সুতরাং ইলেকট্রন সংখ্যা 13 হইতে হবে, তাহলে এটা কিন্তু সঠিক নয়। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হইতেছে? ক নম্বর হবে সঠিক উত্তর। আচ্ছা, এরপর আমরা নিচে আসি যে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত। তো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, এটা আমরা মুখস্থ রাখবো। আচ্ছা, এন শেলে কয়টি উপশক্তি স্তর থাকে? এন শেল কয়টি উপশক্তি স্তর থাকে? এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, মানে প্রথম শেল, এটার নাম হচ্ছে কে। এরপর হবে দ্বিতীয় শক্তি স্তর, এটা হবে এল। এরপর হবে তৃতীয় শক্তি স্তর, এটা হবে কে এল এম। এরপর হবে চতুর্থ শক্তি স্তর, এটা হবে এন। কেমন? আচ্ছা, তো আমরা জানি উপশক্তি স্তর যদি প্রথম শক্তি স্তর হয় তাহলে মানে কে সালে শক্তি স্তর হবে 0। আচ্ছা আচ্ছা, এল কে এল মানে দ্বিতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর হবে 0, তারপরে কমা, তারপর 1। আচ্ছা, কে এল। এরপরে এম শেলের উপশক্তি স্তর হবে কয়টা? 0 আবার আসবে, তারপরে 1 আসবে, তারপরে 2ও আসবে। আচ্ছা, এরপরে এন শেলে উপশক্তি স্তর কয়টা হবে? সেখানে হবে 0, তারপর 1, তারপর 2, তারপরে 3। তাহলে উপশক্তি স্তর কয়টা হচ্ছে? 4টা। তাহলে এন সালে উপশক্তি স্তর হবে 4টা। আচ্ছা, এরপর 7 নং প্রশ্ন বলছে স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা 21, এর সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটি? তো দেখো এখানে দুইটা আছে, 2 2 4 10 12 12 6 18 18 কে 19, এটা সঠিক নয়। খতে 6 4 10 12 12 18 18 2, সেটা সঠিক নয়। আচ্ছা, এখানে এটা চতুর্থ নম্বরটা সঠিক নয়। তৃতীয় নম্বরে দেখো 2 4 6 4 10 10 2 12 12 6 18, এতটুকু ঠিক আছে। 18 আরো 3টা আছে, তো তারা প্রথম 4s অরবিটালে পূরণ করে তারপর 3d অরবিটালে আসবে, কেননা 4s অরবিটাল দুর্বলটাকে আগে দিবে, শক্তিশালীটাতে পরে আসবে। তাহলে এটা হচ্ছে সঠিক এবং এখানে 21টা আছে। তাহলে এগুলো হচ্ছে বহু নির্বাচনী। এখন আমরা দেখব সৃজনশীল প্রশ্ন সমাধান। আচ্ছা, আমরা এখন সৃজনশীল 1 নং প্রশ্নের সমাধান করব। তো 1 নং সৃজনশীল প্রশ্নে যেটা বলা হচ্ছে যে একটি মৌলের পরমাণুর মডেল আঁকার জন্য বলা হলে নবম শ্রেণীর ছাত্র ফরিদ নিচের চিত্রটি অঙ্কন করলো। আচ্ছা, তো ক নং প্রশ্ন বলছে পারমাণবিক সংখ্যা কাকে বলে। তো পারমাণবিক সংখ্যা কাকে বলে আমরা আমাদের রিডিং এর ভিতরে, মানে বইয়ের ভিতরে আমরা এটা দেখিয়েছিলাম তোমাদেরকে। পারমাণবিক সংখ্যা আমরা সেখান থেকে পড়ে নিতে পারবো। যেমন এখানে লেখা আছে কোন মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। ওই মৌলের কি বলে? পারমাণবিক সংখ্যা বলে। এই এতটুকু লিখলে তোমাকে কিন্তু 1 মার্ক দিবে না। তুমি এটার জন্য একটু উদাহরণ দিতে পারো, যেমন হিলিয়ামের একটি পরমাণুর নিউক্লিয়াসে 2টি প্রোটন থাকে, তাই হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 2। এতটুকু অন্ততপক্ষে লেখালেখি দিতে পারো। আবার আরো একটা লেখা লিখতে পারো যে পারমাণবিক সংখ্যাকে একটি মৌলের আইডি নম্বরও বলে। বাস, অন্ততপক্ষে 3টা বাক্য লিখলে তাহলে পরিপূর্ণভাবে তুমি 1 পেয়ে যাবে আশা করি। কেমন? আচ্ছা, তাহলে আমাদের ক নং প্রশ্নের সমাধান আমাদের হয়ে গেছে। ক নং শেষ হলো। খ নং প্রশ্নে বলছে যে এক্স এবং ওয়াই 2টি পরমাণু, এক্স মৌলের মানে এটা 2টি পরমাণু, 2টির নিউক্লিয়ন সংখ্যা সমান। নিউক্লিয়ন মানে এখানে 64, এই 64 এখানেও 64 আছে, এটা সমান। হ্যাঁ, কিন্তু তাদের নিউট্রন সংখ্যা ভিন্ন। কেন? এটা ব্যাখ্যা চাইছে আমাদের কাছে। আচ্ছা, আমরা একটু বলি যে 64 হচ্ছে কিন্তু জেড এর মান, আর 29 হচ্ছে 64 হচ্ছে এর মান। 64 কিসের মান? এর মান। আচ্ছা, 64 হচ্ছে এর মান আর 29 হচ্ছে জেড এর মান। তাহলে এ থেকে আমরা জেড কে বিয়োগ করব। এ থেকে যদি আমরা এ থেকে জেড কে বিয়োগ করলে আমরা কি পাবো? প্রোটন পাবো। প্রোটন পাবো মানে ফি পাবো। আচ্ছা, এখন আমি যদি এটা ছাড়াও আমরা এ থেকে জেড কে বিয়োগ করলে পাবো মানে এন পাবো, এন মানে নিউট্রন সংখ্যা পাবো। কি পাবো আমরা? একটা নিউট্রন সংখ্যা পাবো, এন এর মান পাবো। তো জেড আর ফি মানে জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা আর ফি হচ্ছে প্রোটন। তো পারমাণবিক সংখ্যা আর প্রোটন সংখ্যা একই কথা। কেমন?
এখন আমি যদি 64 থেকে 29 বিয়োগ করি, তাইলে আমরা যদি 64 থেকে 29 বিয়োগ করি তাহলে আমাদের কত হবে? লক্ষ্য করো, তাহলে 64 থেকে যদি আমরা 29 বিয়োগ করি আমাদের হবে 14 থেকে 9 গেলে 5, আবার 6 থেকে 3 গেলে 3, 35 হবে। কেমন? আচ্ছা, এটার মানে প্রথম মোলটার প্রথম পরমাণুটার আর নিউট্রন সংখ্যা হচ্ছে 35, আর দ্বিতীয় যেটা 64 থেকে 30 বিয়োগ করলে সেখানে হবে 34 হবে। কি হবে? 34 হবে। আচ্ছা, তাহলে লক্ষ্য করো এখানে প্রথম মৌলের ক্ষেত্রে আমরা নিউট্রনের সংখ্যা পাইছি 35, দ্বিতীয় পরমাণুর জন্য আমরা নিউট্রন পেয়েছি 34। তাহলে এখানে যদিও তাদের কি নিউক্লিয়ন সংখ্যা তথা ভর সংখ্যা একই, কিন্তু তাদের নিউট্রন সংখ্যা ভিন্ন। এটাই হলো ব্যাখ্যা। আচ্ছা, তাহলে আমাদের কি খ নং প্রশ্ন উত্তর হয়েছে। অর্থাৎ খ নংকে কিভাবে সাজাবে বুঝছো তো? তুমি এই দুটা মৌলকে লিখবা, পরমাণুকে লিখবে বলবে যে এক্স পরমাণুতে নিউক্লিয়ন সংখ্যা 64, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 29, সুতরাং তার নিউট্রন সংখ্যা হবে 64 বিয়োগ 29 সমান 35 হবে। একইভাবে দ্বিতীয় ওয়াই পরমাণুটিতে একইভাবে বের করবে, তারপর বলবে যে যদিও তাদের নিউক্লিয়ন সংখ্যা তথা ভর সংখ্যা একই, কিন্তু তাদের নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন। আচ্ছা, এরপর গ নং প্রশ্নে যেটা বলছে ফরিদের আঁকা চিত্রটি যে পরমাণু মডেলের সীমাবদ্ধতা নির্দেশ করে সেই পরমাণু মডেলটি বর্ণনা করো। আচ্ছা, এটা হচ্ছে ফরিদের আঁকা মডেলটা। এই মডেলটা দেখে মানে চিত্রটা দেখে তোমাকে বুঝতে হবে এটা কি বোর পরমাণু মডেল নাকি রাদারফোর্ড পরমাণু মডেল। তো আমরা একটু বলি, এখানে একটা নিউক্লিয়াস আছে, এখানে কি আছে? একটা নিউক্লিয়াস আছে, আর নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আছে, নিউট্রন আছে, এবং ইলেকট্রন বাইরে অবস্থান করে বাইরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। আচ্ছা, এখন বোরও কিন্তু কথাটা বলতেছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতে থাকে। রাদারফোর্ডও বলেছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতে থাকে, কিন্তু কিভাবে ঘুরবে এটা কিন্তু রাদারফোর্ড বা ফথ সম্পর্কে বলে নাই। তুমি দেখো এখানে ইলেকট্রন ঘুরতে, তো তুমি দেখো এখানে ইলেকট্রন এই যে এখানে ঘুরতেছে, বিক্ষিপ্ত মানে ঘুরতেছে, এই গুণন সম্পর্কে কিন্তু কোনো কিছুই বলা নাই, শুধু নিউক্লিয়াসটা দেখা যাচ্ছে, ইলেকট্রনটাকে দেখা যাচ্ছে। এই কথাটা কিন্তু বলেছিল কে? এটা বলেছিল রাদারফোর্ড বলেছিল। যেমন বোর পরমাণুতে বোর যেটা বলছিল, বোর বলতে চাচ্ছিল যে কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে, বোর কিন্তু সেটাও দেখিয়েছিল, বোরে সেটা দেখেছিল কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে। এটা বোর পরমাণু মডেল হবে না। কেন হবে না? কারণ বোরে কোন কক্ষপথে, যেমন এটা হলো প্রথম কক্ষপথ, এটা হলো তোমার দ্বিতীয় কক্ষপথ, এটা হলো তৃতীয় কক্ষপথ, এটা হলো চতুর্থ কক্ষপথ। তো কোন কক্ষপথে কতটা ইলেকট্রন থাকবে বোর কিন্তু সেটা দেখিয়ে দিয়েছেন, কিন্তু রাদারফোর্ড সেটা দেখাননি। এই জন্য আমরা এটাকে বলতে পারি যে এটা রাদারফোর্ডের পরমাণু মডেল, এবং রাদারফোর্ডের পরমাণু মডেলটিকে বর্ণনা করতে হবে। কি বর্ণনা করতে হবে? তার সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতা নির্দেশ করে সেই পরমাণু মডেলটি বর্ণনা করো। তাইলে রাদারফোর্ডের পরমাণু মডেল বর্ণনা করতে হবে, আর সীমাবদ্ধতা উল্লেখ করতে হবে। তো রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা এবং মডেল এটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি। তোমরা যদি বুঝে না থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো। আচ্ছা, ৪র্থ নম্বর প্রশ্নটা হচ্ছে যে অঙ্কিত চিত্র অনুসারে পরমাণু কেন স্থায়ী হবে না তা আলোচনা করার জন্য বলছে। এখন রাদারফোর্ডের যে পরমাণু মডেলটা, রাদারফোর্ডের যে মডেল, এই মডেল অনুযায়ী কিন্তু পরমাণু স্থায়ী হবে না। কেন স্থায়ী হবে না? আমরা সেটা যদি একটু বোর পরমাণু মডেলের দিকে যাই তাহলে আমরা সেটা সেখান থেকে পাবো। আর তোমরা সবাই বোর পরমাণু মডেলের ভিতরে আসো, এটা এবং সেখানে বলা আছে। আমরা একটু তোমাদেরকে দেখাচ্ছি। রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতার ভিতরে এটা উল্লেখ আছে। এই লক্ষ্য করো, এইটা এইখানে এই পুরা মানে ওই প্রশ্নটার উত্তরে পুরোটা আসবে। তবে তোমরা অবশ্যই এই প্রশ্ন উত্তরের চিত্রটা আঁকবে, চিত্র আঁকতে যাতে তোমাদের ভুল না হয়। ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে। ক্রমাগত কি হারাবে? এই কথাটা বলছে কি ম্যাক্সওয়েল, এটা আরেকজন বিজ্ঞানী। ফলে ইলেকট্রনের ঘূর্ণন কত ছোট হতে থাকবে, তখন ইলেকট্রন আস্তে 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 সে এই যে এখানে আছে, এখানে চলে আসবে, এখানে চলে আসবে।
আচ্ছা, একসময় ইলেকট্রনটা নিউক্লিয়াসে পতিত হবে, একসময় সেই ইলেকট্রনটা নিউক্লিয়াসে মিশে যাবে। মিশে গেলে তো তখন পরমাণুর অস্তিত্ব কি হবে? বিলুপ্ত হবে। কিন্তু বাস্তবতা আসলে পরমাণুর অস্তিত্ব বিলুপ্ত হয় না। তো এই জন্য ফরিদ যে চিত্রটা এঁকেছে এই মডেল অনুযায়ী পরমাণু জন্য স্থায়ী হবে না, কারণ রাদারফোর্ড এই জায়গাতে তিনি তার গ্রহণযোগ্য তথ্য দিতে পারেন নাই। এই গণম প্রশ্নের এটাই উত্তর লিখবা, হয়ে যাবে। কেমন? আশা করি তোমরা সৃজনশীল এক পুরোপুরি বুঝেছ। আমরা এখন সৃজনশীল 2-এ চলে যাব। আচ্ছা, 2 নং প্রশ্নের যেটা বলছে এ মূল সমান এত, বি মূল এত, সি যৌগ এত, এরকম প্রশ্ন উদ্দীপক দিয়েছে। ক নং প্রশ্ন বলছে প্রতীক কাকে বলে। তো ক নং প্রশ্ন প্রতীক কাকে বলছে যে প্রতীক কাকে বলে এটা আমরা জানি, কোনো মৌলের নামের সংক্ষিপ্ত প্রকাশকে প্রতীক বলে। সেখানে তুমি কিন্তু উদাহরণ দেবে, যেমন হাইড্রোজেন এইচ, কার্বন সি, অক্সিজেন ও, এবার 3-4টা উদাহরণ দিয়ে দিবে। তাহলে তুমি পূর্ণাঙ্গ 1 পাবে। নতুবা এখানে শুধু কাকে বলে, মৌলের নামের সংক্ষিপ্ত প্রকাশকে বা রূপকে প্রতীক বলে কথাটা বললে তোমাকে 1 দিবে না, 1 নম্বর পাবে না। আচ্ছা, খ নম্বর বলছে পরমাণুতে কখন বর্ণালীর সৃষ্টি হয় ব্যাখ্যা করো। আমরা একটু পরমাণুতে কখন বর্ণালীর সৃষ্টি হয় আমি তোমাদেরকে আমাদের সেটার রিডিং থেকে দেখাবো। প্রথম এই ছবিটার দিকে একটু খেয়াল করো। এখানে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর দিকে চলে আসতেছে। এদের নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর দিকে আসতেছে, আর এখানে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর দিকে আসতেছে। আচ্ছা, এটা যদি হয়, এই অবস্থা যদি এখানে লিখতেছে, আমরা একটু দেখাই তোমাদেরকে। এখানে লিখছে কোনো প্রধান শক্তি স্তরে ঘূর্ণনের সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। তবে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষণ করে। আবার ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় তখন শক্তি বিকিরণ হয়। এরপর তোমরা একটু নিচের দিকে চলে এসো। এখানে দেখো ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাওয়ার সময় উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর, তাইলে কোনটাকে বলছে? এটাকে বলছে। এটা হচ্ছে এখানে সে এভাবে এখানে এদিকে আসবে সে। কেমন? তোমরা এই চিত্রটা কিন্তু পরীক্ষার হলে আঁকতে হবে। এটা পরীক্ষা, তো তোমরা ভালো নম্বর পাওয়ার জন্য ছবি আঁকবে, এই ছবিটা দিতে পারো। এটা পুরো দুটো লিখবে না, একটা দিবে শুধু। কিন্তু সেখানে তোমাকে কি লিখতে হবে যে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরের লাইনটা শুধু দিবে, যে আমরা ইলেকট্রন কি করে না, এটা দিবে যে কোনো প্রধান শক্তি স্তরে ঘূর্ণনের সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না, তবে এই উচ্চ শক্তি স্তরে এটা দিব। ওই যে একটা আছে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি, সেটা বলা দরকার নেই, শুধু ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে যায় তখন শক্তি বিকিরণ হয়। এরপর তুমি এটা দেবে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাওয়ার সময় আলোর যে বিকিরণ হয় তাকে যদি ফ্রিজমের মধ্যে দিয়ে পাস করানো হয় তখন পারমাণবিক বর্ণালীর সৃষ্টি হয়। এই ইংরেজি লেখাগুলো সহ যদি দিতে পারো, চিত্রটা যদি দাও, তাহলে তোমাকে পূর্ণাঙ্গ 2 মার্ক দিবে। এখানে 2টা বাক্য লিখবে, 3টা বাক্য করা 3টা। কোনো প্রধান শক্তি স্তরে ঘূর্ণনের সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না, একটা। আচ্ছা, ইলেকট্রন তবে ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় তখন শক্তি বিকিরণ হয়। আচ্ছা, ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবার সময় আলোর যে বিকিরণ হয় তাকে প্রিজমের মধ্যে দিয়ে পাস করলে তখন পারমাণবিক বর্ণালীর সৃষ্টি হয়। এই এতটুকু লিখলে পূর্ণাঙ্গ 2 মার্ক তুমি পাবে। আশা করি কথাটা বুঝতে পেরেছ। তাহলে আমাদের খ নং প্রশ্নের উত্তর শেষ। এখন গ নং প্রশ্ন বলছে সি যোগের আপেক্ষিক ভর বের করো। কিভাবে সি যোগের আপেক্ষিক ভর বের করবো একটু বলতেছে। সি যৌগটি হচ্ছে H2SO4। সি যৌগটি হচ্ছে কি H2SO4। এই H2SO4 এর আণবিক ভর বের করতে হবে। আণবিক ভর বাইর করার জন্য আমাদেরকে লিখতে হবে এখানে কি আছে? হাইড্রোজেন আছে। হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 এবং তার সেখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তার পরমাণু সংখ্যা 2। আচ্ছা, সালফারের পারমাণবিক ভর 32 এবং সেখানে তোমার পরমাণু সংখ্যা 1। আচ্ছা, তারপরে অক্সিজেনের 16 এবং তার পরমাণু সংখ্যা কত? 4।
তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, তাহলে H2SO4 এর আণবিক ভর কি লিখতে হবে, H2SO4 এর আণবিক ভর হবে 1 into 2, আচ্ছা, into 4, কেমন, এগুলো সবগুলো যদি আমরা হিসাব করি তাহলে আমাদের কত হবে, 98 হবে। কত হবে, 98 হবে। দেখো 4 ষোলো 64, 64 এর 32 96, 96 আর 2 98। তাহলে সালফিউরিক অ্যাসিডের অর্থাৎ সি যৌগটির আণবিক ভর হচ্ছে, আপেক্ষিক আণবিক ভর হচ্ছে 98। তাহলে আমি এখানে তোমাদের মানগুলো জাস্ট লিখে রেখেছি। এখানে হাইড্রোজেনের 1 এটা হচ্ছে কি তার পারমাণবিক ভর, সালফারের 32 এটা তার পারমাণবিক ভর, অক্সিজেনের 16 এটা তার পারমাণবিক ভর। এগুলো তোমরা বাংলাতে বিস্তারিত লিখবে, আমি তোমাদের জাস্ট মুখে বলে দিলাম। তো এটাকে তোমরা যদি না বুঝো আমাকে কমেন্টে জানাবে। আচ্ছা, তাহলে আমাদের গ নং প্রশ্ন তো শেষ। এরপরে তোমাকে এ এবং বি এর পরবর্তী প্রশ্নে এ এবং বি এর আইসোটোপগুলো আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ব্যাখ্যা করো। অর্থাৎ আইসোটোপের গুরুত্ব একটা আছে আমাদের এখানে, সেটাতে আমরা চলে যাব। আমরা তোমাদের এটা দেখাচ্ছি, এটাই জায়গা থেকে তোমরা নোট করে নেবে। তুমি যখন নিজের হাতে নোট করে দেবে এটাতে একটা তোমার মেধার বিকাশ ঘটবে। কিন্তু এখন আমি তোমাদের একটু জাস্ট ব্যাখ্যাটা মুখে বলে দিচ্ছি, কিন্তু তোমরা নিজেরা যদি নোট করতে পারো এটা তো তোমাদের অনেক উপকার হবে। এখানে আমরা চলে আসব আমাদের শেষ পৃষ্ঠায়। এই যে তেজস্ক্রিয় আইসোটোপ ও তাদের ব্যবহার। এখানে আইসোটোপের বিভিন্ন ব্যবহার আছে, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার আছে, রোগ নিরাময় ব্যবহার আছে। এগুলো তুমি যেমন কৃষিক্ষেত্রে ব্যবহার আছে, এই সবগুলো ক্ষেত্রে থেকে তুমি গুরুত্বপূর্ণ টপিকটা লিখে এই ৪র্থ নম্বর প্রশ্নটা উত্তর শেষ করবে। কেমন, এটা শেষের দিকে আছে। এবং বিয়ের আইসোটোপগুলো আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, অর্থাৎ আইসোটোপের ভূমিকাটা লিখে দিলে হবে। এবং এটা তুমি চেষ্টা করবে কমপক্ষে পূর্ণাঙ্গ 1 পৃষ্ঠা এটা লেখার জন্য ফাইলে কিছু আইসোটোপের বিভিন্ন আকারগুলো একটু উল্লেখ করি বা আইসোটোপের সংজ্ঞাটাও সেখানে উল্লেখ করতে পারো। তো আশা করি বন্ধুরা তোমাদের কাছে এটা ভালো লাগবে। যদি কোনো